হ্যালো বন্ধুরা, টিমটক বিডিতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি এক্সপ্লেন করব 2020 সালে মুক্তিপ্রাপ্ত ফরেনসিক মুভিটি নিয়ে। এটি একটি ভারতীয় মালায়ালাম ভাষার ক্রাইম থ্রিলার মুভি, যা পরিচালনা করেছেন অক্ষয় শ্রীকুমার এবং আনাস খান। মুভিটির কেন্দ্রীয় চরিত্র হলো স্যামুয়েল জন, যিনি একজন ফরেনসিক বিশেষজ্ঞ। একটি ছোট শহরে একটি সিরিয়াল কিলিং এর ঘটনা তদন্ত করতে গিয়ে স্যামুয়েলকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে তিনি রহস্য উদ্ঘাটন করেন এবং অপরাধীদের সামনে নিয়ে আসেন, সেটাই মুভির মূল আকর্ষণ। চলুন আর কোনো কথা না বলে আমরা চলে যাই মূল এক্সপ্লেনেশনে। আর তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। মুভির শুরুতে আমরা একটা মুরগির ফার্ম দেখতে পাই, যেখানে একটা বাচ্চা তার বাবার সাথে এসেছিল মুরগি কেনার জন্য। কিন্তু বাচ্চাটিকে দেখে যেন স্বাভাবিক মনে হচ্ছিল না, কেননা সে আজব ভাবে ওই মুরগি কাটাগুলো দেখছিল। যাই হোক, তারা এখান থেকে মুরগি নিয়ে বাসার দিকে চলে যায়। কিন্তু একই আমরা দেখতে পাই বাচ্চাটি মুরগির মাথাটি তার পকেটে করে বাসায় নিয়ে এসেছে। শুধু তাই নয়, এর সাথে আরো অনেকগুলো জিনিস কাচের পাত্রের মধ্যে সংগ্রহ করে রেখেছিল। এগুলো সব আজব আজব জিনিস ছিল, যেমন ব্যাঙ, প্রজাপতি ইত্যাদি। এ থেকে বোঝা যায় বাচ্চাটি কোনো স্বাভাবিক বাচ্চা নয়। এখানে তাকে এরকমটা করতে তার বাবা এসে দেখে ফেলে, তখন তার বাবা তাকে অনেক মারে। একটা জিনিস দেখে বোঝা যায় তার বাবা তার উপর বেশি হুকুম চালাতো, অর্থাৎ তাকে মারধর করতো। আর এভাবে মারধরের মধ্যে একদিন বাচ্চাটি বড় হয়ে ওঠে। তারপর একদিন বাচ্চাটি তার বাবার গলায় দড়ি পেঁচিয়ে তার বাবাকে মেরে ফেলে এবং তার বাবার লাশটিকে একটি জমিনের মধ্যে দাফন করে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে এখন অনেক হ্যাপি। এরপর পরে সিন শিফট হয় একটি ডান্স স্কুলে। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর নাম হচ্ছে দীপিকা। দীপিকা ছোট্ট একটি বোনও তার সাথে এই একই স্কুলে আসে। তার বোনের নাম হচ্ছে দেবিয়া। দীপিকা তার বোনকে এক জায়গায় রেখে সে যায় তার একটি বন্ধুর সাথে দেখা করার জন্য, কিন্তু তার বোন একা একা যেন বাইরের দিকে চলে যায়। এখানে সিনটি দেখে মনে হচ্ছিল কেউ যেন একজন তার পিছু করছিল, কিন্তু আমাদের এখন এমন কিছু দেখানো হয় না। এদিকে দীপিকা দেখে সে যেখানে তার বোনকে রেখে গিয়েছিল সেখানে তার বোন নেই। সে পুরো স্কুল অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তার বোনকে কোথাও পায় না। তাই তারা পুলিশ কমপ্লেন করে। আর এই কেসটি ইনভেস্টিগেশন করেছিল ঋতিকা জেভিয়ার। ঋতিকা দীপিকার কাছ থেকে তার বোনের সব ইনফরমেশন নেয়। দীপিকা বলে তার বোনের তেমন কোনো ফ্রেন্ড ছিল না, কিন্তু রিসেন্টলি তার একটা ফ্রেন্ড হয়েছিল, কিন্তু সে তার সম্পর্কে তেমন কিছুই জানে না। এরপর পুলিশরা তাদের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এরপরে সিন শিফট হয় পরের দিন প্লেগ্রাউন্ডে। এখানে কতগুলো লোকেরা মিলে ফুটবল খেলছিল, কিন্তু একসময় ভুল কিক করার কারণে ফুটবলটি চলে যায় জঙ্গলের ভিতরে। এখন বলটি নিয়ে আসার জন্য একটা ছেলে সেখানে যায়। বলটি নিয়ে আসার সময় সে দেখে এখানে কেউ একজনের লাশ পড়ে আছে। আর এখানে আমরা দেখি এই লাশটি হচ্ছে ওই বাচ্চাটির লাশ, অর্থাৎ দিবিয়ার লাশ। ঋতিকা এই কেসের ব্যাপারে তার সিনিয়র অফিসারের সাথে গিয়ে কথা বলে। সে বলে দিবিয়ার লেফট সাইডে বড় ছুরি দিয়ে আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে। তাকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সাধারণত সেটি আমাদের কিচেন রুমে ব্যবহৃত হয়ে থাকে। ঋতিকা তার অফিসারকে আরো একটি মেয়ের ছবি দেখায়, তার বয়স ছিল 5 বছরের মতো। রিসেন্টলি দিবিয়ার মতো সেম প্যাটার্নে মার্ডার হয়েছে। ঋতিকা বলে যে যদি আমার সন্দেহ ভুল না হয় তাহলে দিবিয়ার মার্ডার এবং এই মেয়েটির মার্ডার একজনই করেছে। আর আমাদের সাথে সাধারণ কোনো কিলারের মোকাবেলা হতে যাচ্ছে না, বরঞ্চ আমরা অনেক বড় একজন সাইকো কিলারের মুখোমুখি হতে যাচ্ছি। ঋতিকা তার সিনিয়রকে বলে তার এই কেসটি ইনভেস্টিগেশন করার জন্য তার ফরেনসিক থেকে একজন মেম্বার চাই। অফিসারটি তাকে বলে যে তার দেখা খুবই ভালো একজন মেডিকেল লিগ্যাল অ্যাডভাইজার আছে, অর্থাৎ ফরেনসিক টিমের সদস্য আর কি, যার নাম হচ্ছে স্যামুয়েল জন। এই নামটি শোনার পর তাকে দেখে মনে হয়েছে স্যামুয়েল জনের সাথে তার কোনো সম্পর্ক রয়েছে। যাই হোক, আমরা স্যামুয়েল জনকে সংক্ষেপে স্যাম বলে রাখবো। আর ঋতিকার সাথে তার কি সম্পর্ক আছে তা আমরা একটু পরে জানতে পারবো। এরপর আমরা স্যামকে দেখতে পাই, তাকে কল করে নতুন কেসের ব্যাপারে বলে দেওয়া হয়। আর যখন সে জানতে পারে ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে ঋতিকা, তখন তার রিয়াকশনও সেম ঋতিকার মতো ছিল। এরপর স্যাম যায় তার বাসায়। এখানে আমরা স্যামের ফ্যামিলিকেও দেখতে পাই, যার মধ্যে ছিল পাবজি লাভার দাদা এবং তার মা, তার ভাই জুবিয়ার। এবার আপনাদেরকে বলে দেই ঋতিকার সাথে তাদের কি সম্পর্ক। ঋতিকা হচ্ছে স্যামের ভাবি, অর্থাৎ তার ভাই জেভিয়ারের ওয়াইফ। কিন্তু কোনো একটি কারণে আজ অনেক বছর যাবত তারা একসাথে থাকে না। এখন এই কারণটাও তো আর গোপন থাকবে না, তা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, এরপর স্যাম তার কাজে লেগে পড়ে। এখানে সে ওই বাচ্চাটির কাপড় দিয়ে চেক করে সেখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে। এরপর সে সোজা যায় ওই স্কুলটিতে যেখান থেকে দিবিয়াকে কিডন্যাপ করা হয়েছিল। ঋতিকা স্যামকে বলে, দেখো, কাজের সময় আমরা কোনো পার্সোনাল কথাবার্তা বলবো না। অর্থাৎ ও এটা বোঝাতে চাইছিল যে কাউকে তাদের সম্পর্কের কথা না বলার জন্য। এরপর স্যাম ওই জায়গাগুলো চেক করে, যে জায়গা দিয়ে দিবিয়া গিয়েছিল। এখানে সে কোনো না কোনো ইনফরমেশন তো অবশ্যই পায়। তাই সে ঋতিকাকে বলে দিবিয়াকে কার বা কোনো গাড়ির মাধ্যমে এখান থেকে বের করা হয়নি, কেননা দিবিয়ার কাপড় চেক করার পর সে 3টা ফরেনসিক স্যাম্পল পায়, যার মধ্যে একটি হচ্ছে বৃষ্টির কারণে দেয়ালের মধ্যে যে এক ধরনের স্যাঁতস্যাঁতে জিনিস তৈরি হয়, এই জিনিসটা পাওয়া যায়। দ্বিতীয়টা হচ্ছে দেয়ালে থাকা এক ধরনের পাউডার, অর্থাৎ কোনো এক দেয়ালের রং যখন নষ্ট হয়ে যায় তখন দেখবেন কিছুর সাথে ঘষা খাওয়া মাত্রই রঙগুলো আস্তে আস্তে ঝরে পড়ে, কিছুটা পাউডারের মতো। আর তৃতীয়টা হচ্ছে সি বিচের ওয়াটার ড্রপ, অর্থাৎ ড্রেনের ময়লা পানির ফোঁটা। স্যামের কথা মতোই সব মিলছিল। এরপর শিফট হয় ফরেনসিক ল্যাবে। এখানে স্যামের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ঠিক করা হয়, যার নাম হচ্ছে শেখা। ঋতিকা সেনকে কল করে বলে যে একজন ডাক্তারের সাথে দেখা করার জন্য। এটা মূলত ছিল তাদের ফ্যামিলি ডক্টর এবং তাদের খুব কাছের লোক, যার নাম হচ্ছে ডক্টর আলফাজ কোরিয়ান। কি আজব নাম, তাই না? যাই হোক, স্যাম চলে যায় ডাক্তার আলফাজ কোরিয়ানের কাছে। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই, আর এটা হচ্ছে ঋতিকার মেয়ে নাদিয়া, অর্থাৎ স্যামের ভাইয়ের মেয়ে। যাই হোক, আলফাজ কোরিয়ানের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে এখান থেকে চলে যায়। বলে রাখি, আলফাজ কোরিয়ান হচ্ছে একজন সাইকোলজিস্ট ডক্টর। এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায়
রাখার চেষ্টা করবেন। এর পরপরই সিন শিফট হয় একটি পার্কের মধ্যে, যেখানে একটি বাচ্চা দৌড়ে উপরে যায় পানিতে নামার জন্য। কিন্তু তার লক্ষ্য করলো অনেক পর হয়ে যাওয়ার পরও তার মেয়ের কোনো খোঁজ খবর নেই। আর এখানে আমরা দেখি মেয়েটির মার্ডার হয়ে গিয়েছে সেম দিবিয়ার মতো। এখানে তারা লক্ষ্য করে বাচ্চা মেয়েটির লাশটি একদম খালি একটি জায়গার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। স্যাম তাদেরকে বলে একবার লক্ষ্য করে দেখুন, যখন দেয়ালের ওই পাশে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে এবং লাশটা লুকানোর জন্য একটি উত্তম জায়গা। তারপরে বডি ডাম্পিং করার সময় তাকে কেউ দেখতে পেত না। আর যে দেয়ালের উপরে পরিত্যক্ত জায়গা রয়েছে সে দেয়ালটির হাইট হচ্ছে মাত্র 5 ফিট। একবার ভেবে দেখুন ওইখানে লাশটি না ফেলে এই খোলা জায়গায় কেন ফেললো? এর মানে কিলারের হাইট ওই দেয়াল অব্দি বোঝায়নি। আর এই থেকে বোঝা যায় কিলার হয়তো অন্য কেউ নয়, সে একজন বাচ্চা। কিন্তু ঋতিকা তার কথা আর কোনো গুরুত্ব দেয় না। তাই স্যাম তাকে বাচ্চা সাইকো কিলারের অনেক উদাহরণ দেখায়, কিন্তু ঋতিকা তাতেও কোনো মূল্য দেয় না, উল্টো স্যামকে কথা শোনায়। আর এইখানে স্যাম তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে কেন ঋতিকার সাথে তার ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। ঋতিকা এবং তার ভাইয়ের নাকি 2টি মেয়ে ছিল, যার মধ্যে একজনকে তারা একদিন হারিয়ে ফেলে। এরপর থেকে ঋতিকা খুবই ভেঙে পড়ে এবং আস্তে আস্তে তার ফ্যামিলি থেকে দূরে সরতে থাকে। এইভাবে তার ভাই এবং ঋতিকার মধ্যে ডিভোর্স হয়ে যায়। আর এটাই একমাত্র কারণ যে ঋতিকার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা দেখি স্যামের সাথে দেখা করার জন্য এখানে একজন রিটায়ার্ড এসআই অফিসার আসে। সে বলে যে তার কাছে এমন এক কিলারের ডিএনএ স্যাম্পল আছে যা সে আজ থেকে অনেক বছর আগে বার্মা কলোনি নামে একটি জায়গাতে একই রকম স্যাম প্যাটার্নের সিরিয়াল কিলিং এর কেস থেকে পেয়েছিল। তখন যে বাচ্চাটিকে মার্ডার করা হয়েছিল তার মার্ডারের প্যাটার্ন ছিল একই রকম। তাই সে এখন এই ডিএনএ কে একটু টেস্ট করে দেখতে বলে এই কিলারের ডিএনএ এর সাথে ম্যাচ হয় কিনা। যদি এমনটি হয় তাহলে তারা বুঝতে পারবে যে এটি তো ওই অনেক বছর আগে করে আসা কিলারের কাজ। ওই অনেক বছর আগে বার্মা কলোনি ছিল ঋতিকা লাইফের প্রথম কেস। পুলিশরা তখন একটি স্কুল ভ্যান থেকে ওই ছোট্ট মেয়েটির লাশ উদ্ধার করেছিল এবং ওই গাড়ির ড্রাইভারকে তারা গ্রেপ্তার করে নিয়েছিল। কিন্তু ড্রাইভার কিলার ছিল না, কেননা তার জেলে থাকা অবস্থায় সেম প্যাটার্নে আরো একটি মার্ডার হয়ে যায়। সেখানে তার কিলাররা তেমন কিছুই তো পায় না, কিন্তু শুধুমাত্র একটা ডিএনএ স্যাম্পল পায়। তাই সেম ডিএনএটিকে একবার চেক করে দেখে, কিন্তু এটা এখানকার কিলারের সাথে ম্যাচ হয় না। এরপর পুলিশরা জানতে পারে যে একজন লোক নাকি কিলারকে দেখেছিল লাশ রাখার সময়। লোকটি বলে যে লাশটি রাখার জন্য এসেছিল সে কোনো বড় মানুষ ছিল না, সে 10-11 বছরের বাচ্চা হবে। এর মানে ঘুরে ফিরে স্যামের কথাই সত্যি হয়, অর্থাৎ কিলার কোনো বড় মানুষ নয়, কিলার হচ্ছে একজন বাচ্চা। এরপরে তারা ওই বাচ্চাটি ড্রয়িং বানানো শুরু করে দেয়। আর এখন আমরা এই বাচ্চাটিকে দেখতে পাই। এখন আসল বিষয় হচ্ছে এই বাচ্চাটিকে কিলার নাকি এর পিছনে বড় কোনো হাত রয়েছে। এটাই তো মেইন টুইস্ট, যা আমরা পরে গিয়ে জানতে পারবো। যাই হোক, পুলিশরা ওই বাচ্চাটির ইনফরমেশন সব জায়গায় ছড়িয়ে দেয়, যাতে কেউ বাচ্চাটিকে দেখে থাকলে তাদের সাথে যোগাযোগ করে। এর সাথে ঋতিকের সাথেও সরি বলে নেয়, কারণ সেদিন তার কথাকে কোনো গুরুত্ব দেয়নি। আর এখন গিয়ে তার কথাই সত্যি হয়েছে। এরপর আমরা দেখি স্যাম যে তার ভাইয়ের মেয়ে নয়নার স্কুলে। এখানে সে তার সাথে বসে কিছুক্ষণ কথা বলে। এর সাথে সে নয়নাকে তার বাবার সাথে কথা বলিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি ডক্টর ঋতিকাকে ডেকে পাঠায় এবং তাকে একটা ফাইল দেয়, যার মধ্যে ওই কিলার বাচ্চাটির কিছু ইনফরমেশন ছিল। ডাক্তার বলে যে আজ থেকে কয়েক বছর আগে এই বাচ্চাটিকে তার কাছে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে আসা হয়েছিল। যেহেতু সে ছিল একজন সাইকোলজিস্ট ডাক্তার, আর বাচ্চাটির মেন্টালি কিছু সমস্যা ছিল, কিন্তু ডক্টর তখন তার ক্যান্সার চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিল। তাই তখন বাচ্চাটি থেরাপি করেছিল ডক্টর জয়কুমার মেনন নামে এই লোকটি। ডক্টর বলে তোমরা তার সাথে কথা বলো, হয়তো বাচ্চাটির কাছ থেকে কিছু ইনফরমেশন পেতে পারো। ঋতিকা তার কাছে যায় বাচ্চাটির সম্বন্ধে কথা বলার জন্য। জয়কুমার বলে আজ থেকে 5 বছর আগে বাচ্চাটিকে তার কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয়েছিল। মাঠে খেলার সময় তার বন্ধু বান্ধবের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়ায় সে তার 2 বন্ধুকে জানে মেরে ফেলে। তখন আমি তাকে প্রথম দেখেছিলাম। এরপর অনেকদিন থেরাপি করার পর তার সাথে আস্তে আস্তে কানেক্ট হতে পারে এবং সেও আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় তার বিহেভিয়ার আবার আগের মতো হতে শুরু করে, আর সে ওই দিন পালিয়ে গিয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত আমি তাকে কখনোই দেখিনি। এগুলো শোনার পর তারা এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে একটা হসপিটালে এসেছে। সে তার মেয়েকে এক জায়গায় বসিয়ে একজন রোগীকে দেখতে যায়। আর এইগুলো সব লুকিয়ে লুকিয়ে দেখছিল ওই বাচ্চা কিলারটি। আর এই বাচ্চা কিলারটির নাম হচ্ছে রবিন। বাচ্চা মেয়েটি অনেকক্ষণ এই জায়গায় বসেছিল। এরপর তার মায়ের ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে সেখানে থাকা একটা চকলেটের দোকানে যায় চকলেট নেওয়ার জন্য। চকলেট নেওয়ার পর সে আবার তার জায়গায় চলে আসে, কিন্তু তার মা এসে দেখে তার যেখানে তার মেয়েকে রেখে গিয়েছিল সেখানে সে নেই। ততক্ষণ আমরা দেখতে পাই এই বাচ্চা মেয়েটিও গায়েব। শুধুমাত্র এই হসপিটালের বাইরে ডাস্টবিন থেকে চকলেটের প্যাকেটটি পাওয়া গিয়েছে, যেটি বাচ্চা মেয়েটি কিনেছিল। এরপর স্যাম চকলেটের প্যাকেট ভালো করে চেক করে দেখে। চেক করার পর সে দেখতে পায় এর মধ্যে 2 জনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। একজন হচ্ছে এই বাচ্চা মেয়েটি যে এই চকলেটের প্যাকেটটা খুলেছিল, আর অন্যজন হচ্ছে ওই কিলার যে প্যাকেটটি এখানে ফেলেছিল। এরপর স্যাম ওই 2 ফিঙ্গারপ্রিন্টের ডিএনএ কালেক্ট করে সর্বপ্রথম তারা রবিনের ডিএনএ এর সাথে ওই ডিএনএ টেস্ট করে দেখে, কিন্তু এটি ম্যাচ হয় না। তার মানে হচ্ছে রবিন এই প্যাকেটটি সেখানে রাখেনি। কিন্তু আমরা দেখি যে রবিন ওই বাচ্চা মেয়েটিকে একটি জঙ্গলের ভিতর পরিত্যক্ত একটি গাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর সে তাকে এখানে রেখে বেরিয়ে যায়। আমরা দেখি কিছুক্ষণ পর ওই বাচ্চা মেয়েটির লাশ নিয়ে বের হয়েছে নয়না, অর্থাৎ ঋতিকার মেয়ে। তার মানে এই নয়নাই কি আসল কিলার, নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে? এদিকে দেখা যায় এই কিলারের ডিএনএ এর সাথে সে অনেক বছর আগের বার্মা কলোনিতে হওয়া মার্ডারের কিলারের ডিএনএ ম্যাচ হয়ে যায়। আর মানে হচ্ছে তখন বার্মা কলোনিতে যে কিলার মার্ডার গুলো করেছিল ঠিক অনেক বছর পর সে আবারও ফিরে এসেছে। তারপর স্যাম চলে যায় ওই জায়গাটিতে যেখানে অনেক বছর আগে বার্মা কলোনির বাচ্চাদের ডেড বডি পাওয়া গিয়েছিল। জায়গাটি ভালো করে চেক করার পর তারা দেখতে পায় এখানে শুধু ওই ডেড বডি গুলি ছিল না, বরং মাটির নিচে আরো অনেক ডেড বডি রয়েছে, যেগুলো তখন পুলিশরা খুঁজে পায়নি। এখন কি এই ডেড বডি গুলোর রহস্য? সবাইকে কি তাহলে এই কিলারই খুন করেছে?
অন্যদিকে আমরা এই রবিন বাচ্চাটিকে দেখতে পাই। রবিন কানে একটু কম শুনতো, যার কারণে তার কানের মধ্যে একটা ব্লুটুথ ডিভাইস লাগানো ছিল, কিন্তু এই ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে কিলার তাকে কন্ট্রোল করতো। আমরা দেখি রবিন যন্ত্রণায় ছটফট করছে, আর তার পিছনে গাড়ির মধ্যে বসেছিল ন্যানা আর কিলারকে এখন আমাদেরকে দেখানো হয় না। এর সাথে ন্যানা কিভাবে জড়িত তা একটু পরে আমরা জানবো। এদিকে আমরা দেখি স্যাম অনেকজনের একটা লিস্ট বের করেছে। এটা হচ্ছে ওই দিন বাচ্চাটি কিডন্যাপের সময় যারা যারা হসপিটালের মধ্যে ছিল তাদের সবার লিস্ট। এখন তাদের প্ল্যান হলো এই লিস্টের মধ্যে থাকা সবার ডিএনএ ওই কিলারের ডিএনএ এর সাথে ম্যাচ করে দেখবে। এর মধ্যে তাদের নিজেদের নামও ছিল। এরপর তারা তাদের কাজে লেগে পড়ে একে একে সবার ডিএনএ কালেক্ট করে সবগুলো ম্যাচ করে দেখে, কিন্তু কারো ডিএনএ এর সাথে কিলারের ডিএনএ ম্যাচ হয় না। এর মধ্যে তারা জানতে পারে রবিন নামের বাচ্চাটিকে পুলিশ ধরে ফেলেছে। এরপর রবিনকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলেছে হ্যাঁ, সে সবাইকে একজন শয়তানের কাছে পাঠিয়ে দিয়েছে, এছাড়া সে আর কিছু বলে না। এদিকে স্যাম বুঝে যায় যে রবিন এগুলো করেনি, বরং সে যে শয়তানের কথা বলছে তার কানের মধ্যে লাগানো ব্লুটুথ ডিভাইসের সাহায্যে তাকে কন্ট্রোল করছে আর এগুলো করাচ্ছে। আমরা দেখি যে রাতে যখন রবিনকে জেলের মধ্যে রাখা হয়, ওই কিলারটি আবার রবিনের সাথে কথা বলে এবং তাকে বলে যে সুসাইড করে নেওয়ার জন্য। শুধু তাই নয়, সে তাকে এটা করতে বাধ্য করায়। এরপর আমরা দেখি রবিন নিজে নিজে সুসাইড করে নিয়েছে। রাতে সে মোবাইলে কথা বলতে বলতে একটু বাসার বাইরে আসে। তখন সে অনেক রাতে রাস্তার মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে দেখতে দেখে। এটিকে যখন সে চেক করতে যায় তখন কেউ একজন তার উপর হামলা করে দেয়, আর এটি হচ্ছে অন্য কেউ নয়, সে অনেক বছর আগে ফার্মাকোলনির মার্ডার কেসে গ্রেফতার হওয়া সেই স্কুল গাড়ির ড্রাইভারটি। কিন্তু তাকে তখন নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়েছিল। দেখা যাক কেন সে স্যামের উপর অ্যাটাক করেছে। এরপর আমরা দেখি সে স্যামকে মেরে ওই একই জঙ্গলে একটি পরিত্যক্ত গাড়ির মধ্যে বন্দি করে রেখেছে। স্যামের যখন হুশ আসে প্রথমত সে স্যামকে ওই ভিডিওটি দেখায় যেখানে ন্যানা ওই মেয়েগুলো লাশ নিয়ে বের হচ্ছিল। এটা দেখে তো স্যাম শকড হয়ে যায় যে ন্যানা কিভাবে এগুলো করতে পারে। তখন ড্রাইভারটি বলে তোরা হয়তো ভুলে গেছিস, এটা আর কেউ না, এটা ন্যানার বোন নাবিয়া। তার মানে হচ্ছে এটা ন্যানা না, ছোটবেলা হারিয়ে যায় ঋতিকা এবং তার ভাইয়ের ওই মেয়েটি, অর্থাৎ ন্যানার বোন। এখানে ওই ড্রাইভার বলে যে সে এগুলো কেন করছে, সে ওই দিন বার্মা কলোনির মার্ডারে একদম নির্দোষ ছিল, কিন্তু ঋতিকা তাকে তখন গ্রেফতার করে নেয়। তাই তখন তার লাইফটি একবারে বরবাদ হয়ে যায়, যার কারণে সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ঋতিকার মেয়েকে সিরিয়াল কিলার বানাতে শুরু করে। কথার ফাঁকে ফাঁকে স্যাম ড্রাইভারের উপর হামলা করে দেয়। এখানে তাদের মধ্যে একটা ছোটখাটো ফাইট হয়, কিন্তু এক পর্যায়ে গিয়ে কেউ একজন এই ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। তার মানে হচ্ছে ড্রাইভারের পেছনে আরো একজন আসল কিলার লুকিয়ে আছে। স্যাম তার পিছনে যাওয়া শুরু করে, যে এই ড্রাইভারকে গুলি করেছিল সে গাড়ি করে পালাচ্ছিল। তখন স্যাম তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। এখানে সে একটা হলুদ কালারের গাড়ি দেখতে পায় এবং গাড়িটি নিয়ে কিলারের পিছু করা শুরু করে। অন্যদিকে আমরা দেখি ঋতিকার টিমের একজন পুলিশ অফিসারের মেয়েকেও কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল তার ব্যাগের মধ্যে তার মায়ের মোবাইলটি ছিল, যার কারণে তারা এখন এটি ট্র্যাকিং করে তার লোকেশন বের করে ফেলতে পারবে এবং তারা তার লোকেশন পেয়েও যায়। এরপর ঋতিকারা ওই লোকেশন উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে স্যাম ও কিলারের পিছু করতে থাকে, কিন্তু পুলিশরা এসে স্যামের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়, কারণ ওই পুলিশ অফিসারের মেয়ের লোকেশনটি এই স্যামের গাড়ির মধ্যে ছিল। এমনকি তারা তাকে এখানে পেয়েও যায়। এখন পুরো সন্দেহ যাবে স্যামের উপর, তাই স্যাম সবাইকে এক জায়গায় ডেকে নাবিয়ার ওই ভিডিওটি দেখায়, অর্থাৎ ঋতিকার মেয়ের ভিডিওটি, এবং সে এটাও বলে যে এটা ন্যানার বোন নাবিয়া। এটা দেখে ঋতিকা তো একবার ইমোশনাল হয়ে যায়, কেননা তার এতদিন মনে করে আসছিল যে নাবিয়া আর বেঁচে নেই। এত বছর পর আবার তার মেয়েকে দেখতে পায়। স্যাম বলে যে আমি 100% শিওর যে এসব নাবিয়া করছে না, বরং তাদের পিছনে অন্য কেউ রয়েছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। আর তার আগে নাবিয়াকে নিশ্চয়ই এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। তবে স্যামের ভাই জেবি আর ঋতিকা মিলে চলে যায় ওই জঙ্গলে নাবিয়াকে খোঁজার জন্য। অন্যদিকে স্যাম যায় ডক্টরের কাছে এবং তাকে গিয়ে বলে একটা আর্জেন্ট কথা আছে, তাকে নিয়ে কোনো এক জায়গায় যেতে হবে। এরপর তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে ঋতিকাও তাদের মেয়েকে খোঁজাখুঁজি শুরু করে। আর এদিকে স্যাম ডক্টরকে বলে আমি কিলারকে খুঁজে নিয়েছি। এ বলে সে তাকে একটা ফাইল দেয় এবং বলে এই ফাইলের মধ্যে যার ছবি লাল মার্ক করা রয়েছে সেই হচ্ছে আসল কিলার। ডক্টর আলফাস কোরিয়ান এই ফাইলটিকে খুলে দেখে যে তার ছবির মধ্যে লাল মার্ক করা রয়েছে, তার মানে হচ্ছে কিলার আর অন্য কেউ নয়, ডক্টর আলফাস কোরিয়ানই হচ্ছে আসল কিলার। আর এটা হচ্ছে ওই বাচ্চাটা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ যে তার বাবাকে হত্যা করে একটা জমিনের মধ্যে দাফন করে দিয়েছিল। স্যামরা ওই দিন যে লাশগুলো পেয়েছিল তার মধ্যে একটি ছিল ডক্টর আলফাস কোরিয়ানের বাবার লাশ। আর এখানে সিন একবার শিফট হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই আলফাস কোরিয়ানের ওয়াইফের মৃত্যুর পর তার বেঁচে থাকার একমাত্র আশা ছিল তার ছেলে, কিন্তু সে একদিন জানতে পারে যে সে ক্যান্সার রোগে আক্রান্ত এবং সে নাকি ক্যান্সারের একদম লাস্ট স্টেজে ছিল, অর্থাৎ তার বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। তখন তারা বার্মা কলোনিতে বসবাস করতো, কিন্তু সে এখানে থাকা মানুষের ভালোবাসা দেখে তার জন্য আর সহ্য হয় না, কেননা সে তো আর বেশি দিন বাঁচতে পারবে না। তাই এই কারণে তার মধ্যে আস্তে আস্তে ওর ছোটবেলা শয়তানটা জেগে ওঠে। এরপর থেকে বাচ্চাদের প্রতি তার জন্য একটি রাগ সৃষ্টি হতে থাকে এবং সে আস্তে আস্তে বার্মা কলোনির বাচ্চাদের একে একে ধরে হত্যা করতে থাকে। এই বাচ্চাদেরকে মেরে তার মাঝে যেন একটা আনন্দ আসতে শুরু করে। এরপর সে একটা দুটোতে থেমে থাকে না, সে প্রায় অনেক বাচ্চাকে দিন দিন ধরে মারতে থাকে। এভাবে সে একদিন জানতে পারে যে তার রোগ নাকি আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। এটা শুনে সে খুব খুশি হয়েছে। ওই দিন বার্মা কলোনির মেয়ের ডেড বডি স্কুলের গাড়ির মধ্যে সে রেখেছিল এবং ঋতিকা তখন ওই গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করে নিয়েছিল। এটা যখন নিউজ চ্যানেলে তার ছেলে দেখতে পায় তখন সে তার উপর সন্দেহ করতে শুরু করে এবং সে বাসার মধ্যে চেক করার পর জেনে যায় যে তার বাবাই হচ্ছে ওই সিরিয়াল কিলার। আর তখনই সে তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু একটা দুর্ঘটনায় তার ছেলে ছাদ থেকে নিচে পড়ে যায় এবং জায়গায় তার মৃত্যু হয়। ঋতিকার উপর তার খুবই রাগ সৃষ্টি হয়, যার কারণে ওই দিন সে ঋতিকার একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল, কিন্তু সে তাকে মারেনি, বরং তার মাথায় একটি প্ল্যান ছিল যে সেও তাকে একজন সিরিয়াল কিলার হিসাবে তৈরি করবে। তখন সে রবিন
দুজনের সন্ধান পায় এবং ওই ড্রাইভারকেও। সে তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে তার পক্ষে করে নেয়। অন্যদিকে আমরা দেখি জেভিয়ার এবং ঋতিকা তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। তখন জেভিয়ার একটি ড্রোনের সাহায্যে ওই জায়গাটি খুঁজে বের করে ফেলে যেখানে তার মেয়েকে রাখা হয়েছিল। তারা তাড়াতাড়ি সেই জায়গাটিতে চলে যায় এবং সেখানে গিয়ে ফাইনালি তারা নাবিয়াকে পেয়ে যায়। আর তারা তাদের মেয়েকে আবার তাদের কাছে ফিরে পেয়ে অনেক হ্যাপি ছিল। অন্যদিকে সব সত্য কথা জেনে যাওয়ায় ডক্টর আলফাস তার উপর হামলা করে দেয়, যার কারণে স্যামের কন্ট্রোল গাড়ির উপর থেকে হেঁটে যায়। এর ফলে তাদের অনেক বড়সড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে স্যাম সিট বেল্ট বেঁধে রাখার কারণে তার কোনো ক্ষতি হয়নি। এই অ্যাক্সিডেন্টে ডক্টর আলফাস গুরুতর আহত হয়ে জায়গায় তার ডেথ হয়ে যায়। আর এখন আমরা ছোটখাটো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখি যে ডক্টর আলফাস কোরিয়ানও সিট বেল্ট পরেছিল, কিন্তু স্যাম যখন লক্ষ্য করে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে তখন সে আলফাস কোরিয়ানের সিট বেল্ট খুলে দেয়, যার কারণে সে গাড়ি ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে আর জায়গাতে তার মৃত্যু হয়ে যায়। এদিকে ঋতিকা এবং জেভিয়ার আবার এক হয়ে যায় এবং তারা সবাই মিলেমিশে তাদের একটা মধুর ফ্যামিলি তৈরি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে ফরেনসিক মুভিটা এখানেও শেষ হয়ে যায়। তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।